এসএসসি ২৬ বাংলা প্রথম পত্র পরীক্ষা আর একদিন তোমাদের বাকি আছে, তাই না? উপন্যাস লেখার নিয়ম কি তুমি জানো? তুমি কি ভাষা ভাষা ধারণা নিয়েছো যে তোমার মতো করে তুমি লিখবে? ১০ নম্বর, ক একটা প্রশ্ন, খ একটা প্রশ্ন। আদৌ কিভাবে লিখলে তুমি ১০-এ ১০ পাবে? চলো আজকে আমি তোমাকে এই বিষয়টা একদম ডিটেলস ক্লিয়ার করে দিব, যার যে প্রবলেম আছে এটা নিয়ে। কারণ তুমি যত ভালোই পারো, লেখার মানের উপর ভিত্তি করবে কতক্ষণ লিখেছো, কত পৃষ্ঠা লিখেছো, কতটুকু কোয়ালিটিফুল লিখেছো, তার উপর ডিপেন্ড করেই কিন্তু 10টা মার্কস পাবে। আর এগুলি কিন্তু আমাদের সৃজনশীলের মতো নয়, এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। সো আগে আমরা যেভাবে দিতাম, আমাদের সময় আমরা যেভাবে পড়াশোনা করেছি ওইভাবে। সো চলো আমি তোমাদেরকে দেখাই কিভাবে প্রশ্নগুলো তুমি লিখবে বা প্রশ্নের প্যাটার্নটা। আমি তোমাকে একদম প্রথমেই বলতে চাই, আমাদের যে প্রশ্ন আছে, 2টা প্রশ্ন থাকে, তাই না? আমাদের প্রশ্নের মধ্যে প্রথমটা হচ্ছে ক, দ্বিতীয়টা হচ্ছে খ। ক এর মধ্যে হচ্ছে 3 নম্বর, আর খয়ে হচ্ছে তোমার গিয়ে 7 নম্বর। এখন তুমি ক কিভাবে লিখবে এবং খ কিভাবে লিখবে, তবে হ্যাঁ, এখানে কিন্তু হুবহু কোনো উপন্যাস তুলে দিয়ে আসা যাবে না। আমরা অনেকেই ভুলটা করি যে উপন্যাসটা হুবহু তুলি। এখানে উপন্যাসেরও বর্ণনা দিতে হবে, তোমার মতামত তুলে ধরতে হবে। 2টা মতামত এখানে তোমাকে দিতে হবে। শুধু গড় গড় করে এই হয়েছিল সেই হয়েছিল, এখানে তোমার মেধা, চিন্তা, চেতনার জন্য তুমি মার্কস পাবা। কতটা গুছায়া সাবলীলভাবে কি শব্দ ব্যবহার করলা, এখানে শুধু উপন্যাসটা দেখে 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 তুলে দিয়ে আসলা, এই করেছে, তাকে মেরে ফেলা হয়েছে, জয়নাল মিয়া এটা বলেছে না, এগুলো কেউ শুনতে চায় না। এখানে মূল বর্ণনা মানেই হচ্ছে তুমি বর্ণনা করবা, ওইটার প্রেক্ষিতে তোমার মতো করে তুমি বিশ্লেষণ করবা, ওইটার থিম নিবা, তুমি বর্ণনা করবা, আবার নিবা, আবার তুমিও বর্ণনা করবা, এরকম। চলো আমরা প্রশ্নগুলো একটু দেখি কেমন প্রশ্ন। এগুলো বর্ণনামূলক ক্ষয়ের জন্য। হ্যাঁ, আমি তোমাকে এখানে ধরো কটাই একটু লিখলাম, ঠিক আছে? ধরো এই যে কটাই তোমাকে দেখাইলাম আমি এই জায়গার মধ্যে। সো এই কয়ের জন্য কি লিখবা তোমরা? সৃজনশীলের খ নম্বর প্রশ্ন অনুধাবনমূলক দেখেছো, অনুধাবনের চেয়ে একটু বড় তুমি লিখবে, অর্থাৎ এখানে তোমার 5 থেকে 6 লাইনের মধ্যে তুমি এটা শেষ করতে পারলেই হবে। তার মানে আমি যদি বলি তোমাকে, কারো লেখা যদি বড় হয় এখানে 1 পৃষ্ঠা, কারো লেখা যদি ছোট হয় 1 পৃষ্ঠার চেয়ে একটু কম হইতে পারে। লেখা ছোট বড়র উপর এটা ডিপেন্ড করে, ওইভাবে করে যে একদম অনেক বেশি হইতে হবে এমন না। সো আমি তোমাকে অনুমান করার জন্য বলতে পারি যে তুমি অনুধাবনমূলক কে একটা বেস ধরতে পারো। সো অনুধাবনমূলক কেমন হয় আমরা জানি। অনুধাবনমূলক এই ধরনের প্রশ্নগুলোতে সাধারণত অনুধাবনের মধ্যে আমরা লিখি প্রথমে এক কথায়, তারপরে গিয়ে ডিটেলস। এখানে আমরা সেম করব। দেখো, আমাদের সফদরুল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা করো। আমরা জানি উনি একটা ক্যারেক্টার সফদরুল্লাহ, তো ওনার যেই মানসিক পরিবর্তন হয়েছে, এখন এটা অনেক বড় ব্যাখ্যা, ডিটেলস বলতে গেলে। কিন্তু টিচার তুমি যে জানো এটা বোঝানোর জন্য এক লাইনে তোমাকে বুঝাইতে হবে। জানি উনি আগে সফদরুল্লাহ, আরও গ্রামের যারা যেমন জয়নাল মিয়া আছেন বা যারা বদি আছে, এরা বিশ্বাস করতো, বা যারা আছে মতি, তো এরা এই মানুষগুলো বা আরও অন্যরা বিশ্বাস করতো যে মুসলমানদেরকে কোনো, মানে ইসলাম ধর্মের হলে, মুসলমানদের হলে কোনো ক্ষতি করেন না। কিন্তু পরবর্তীতে সফদরুল্লাহ মানসিক ধারণা বা পরিবর্তন হয়েছে শুধুমাত্র এই কারণে, তার পরিবারের যে নারী সদস্য আছেন, তার পরিবারের নারীদের উপর যখন পাশবিক নির্যাতন চালায় মিলিটারিরা, তখন তার মানসিক অবস্থার পরিবর্তন হয়। তখন তার মধ্যে, আরে মুসলমান হইলেই তো হয় না, এরা তো আসলে আমাদেরকে ভিন্নভাবে দেখে। সো এই ঘটনাটা পরে আমরা গিয়ে ব্যাখ্যা করবো, একদম এক লাইনে প্রথমে আমরা ব্যাখ্যা করব তার পরিবারের সদস্যদের উপর বা নারী সদস্যদের উপর মিলিটারির কর্তৃক পাশবিক নির্যাতনের পরই তার মানসিক পরিবর্তন আসে। এক কথা, এরপরে গিয়ে ডিটেলস আমরা ব্যাখ্যা দিব। অবশ্যই এটা একটা পৃষ্ঠার মধ্যে শেষ করবা, অবশ্যই খাতায় মার্জিন করতে হবে, ঠিক আছে? তার মানে ক 3 নম্বরের জন্য। তুমি যদি 2 এর জন্য আমরা প্রায় 5-6 লাইন 2 এর জন্যই লিখে ফেলি, 4-5 লাইন, তার মানে আমি বলবো অনুধাবনের চেয়ে একটু বড় 1-2 লাইন বেশি। সো অনুধাবনের ধারণাটা তুমি নিয়ে পুরো কটা লিখতে পারো, 3 নম্বর তুমি লিখলে একটা পৃষ্ঠায় তোমার হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে বর্ণনামূলকে আমরা কোথায় যাবো। যেমন আমি তোমাকে আরও কয়েকটা দেখাই। যেমন আমি যদি বলি, মীর আলীকে মেজর এজাজ কেন সালাম দিলেন? কারণ আমরা যা দেখো এখানে সালাম দিয়েছে, কারণ মীর আলীর মতোই মেজর এজাজ মীর আলীকে দেখে তার বাবার কথা মনে পড়েছিল, এক কথায়। তারপরে গিয়ে বা ডিটেলস ব্যাখ্যা দাও তুমি, কারণ তাদের যে পেশোয়ার আছে ওখানে তার বৃদ্ধ বাবা আছে, তিনিও ঠিক এরকমই অন্ধ এবং বসে কন হ্যায়, মানে কে কে ওরকম বলে, কন হ্যায় মানে কে যাচ্ছে এদিকে, সেও কিন্তু এরকম করে বলে। সো এই জায়গাটার কিন্তু এই যে মিল আছে, এক কথায়। পরে গিয়ে ডিটেলস মেজর এজাজ পাকিস্তানি মিলিটারি, তার সম্পর্কে ব্যাখ্যা দিলাম। হ্যাঁ, তিনি এখানে যে বৃদ্ধ যে মীর আলীকে যে দেখেছেন, দেখে দেখা যায় রফিক তাকে বলছেন, চাচা আপনি ঘরে যান।
তার সঙ্গে সামনাসামনি করতে চাচ্ছেন না, কিন্তু মেজর এজাজ রফিককে বললেন যাও তুমি গিয়ে ওনাকে সালাম দাও, বলো যে মেজর সাহেব তাকে সালাম দিয়েছেন। হ্যাঁ, তো তখন রফিকের ইচ্ছে করে না, তারপরে রফিক জোর করে যায়, তো তার সম্পর্কে জানতে চায় তিনি কে। তো এই যে ব্যাপারগুলো, কারণ তখন সে বলে যে তুমি জানো আমি কেন তাকে সালাম দিয়েছি, কারণ পেশোয়ারে যে আমার যে বৃদ্ধ বাবা তিনিও অন্ধ, তিনিও এরকম করেই মানুষ দেখলে বা কেউ গেলে এরকম জিজ্ঞেস করেন। সো পৃথিবীতে সব মানুষই আসলে একই রকম ক্যারেক্টার বা একই রকম আচরণ করে। সো তাকে দেখে তার বাবার কথা মনে পড়েছে। সো এই যে কথাটা, এটা পুরো ব্যাখ্যা প্রথমেই তার বাবার স্মৃতিচারণ হয়েছে বা তার বাবাকে মনে পড়েছে বা তার বাবার জন্য ফিল হয়েছে, এরকম বললে আমাদের হয়ে যাবে। এইটা বলে টিচার বুঝবে যে তুমি বিষয়টা আসলে জানো। আর ক্যারেক্টার সম্পর্কে পুরোপুরি তোমার ধারণা থাকতে হবে, প্রত্যেকটা ক্যারেক্টারের কোনটা কি চরিত্র, কি করেছেন, কেমন করেছেন, ক্যারেক্টার রফিক কি, মেজর এজাজ কেমন, মানুষটা আজিজ মাস্টার কেমন, এই প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে তোমার জানতে হবে, তবেই তুমি লিখতে পারবা। তো গেল ক। এবার আসি আমরা খ, বর্ণনামূলকের জন্য। এই যেমন ধরো রফিক ও মেজরের সম্পর্কে টানাপোড়েন কিভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছে, অথবা তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো, অথবা রফিক চরিত্রটি কি তোমার কাছে দ্বিমুখী চরিত্র মনে হয়, অথবা আরেকটা আছে দেশপ্রেমের চেতনা লুকিয়ে রাখা যায় না, আরেকটা হচ্ছে রফিক মেজর এজাজের সহযোগী হয়েও মুক্তিযুদ্ধে ব্যাপক অবদান রেখেছেন, আরেকটা আছে রফিকের পাকিস্তানি বাহিনীর সহচর থেকে মুক্তিকামী মানুষের প্রতিনিধি হয়ে ওঠার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। যতগুলো প্রশ্ন আছে সবটা দিয়ে এক রফিককেই বুঝিয়েছে, অর্থাৎ রফিকের ক্যারেক্টারটা যদি আমরা ভালো করে জানি তবে আমরা লিখতে পারবো। এখন এটা তো 7 নম্বর, এটার জন্য কত পেজ লিখবো? দেখো 7 নম্বরের জন্য তুমি 4 থেকে 5 পেজ লিখবা। আমরা উদ্দীপকের ঘ নম্বরের সাথে এটাকে মিলাইতে পারি। ঘ নম্বরে 4 নম্বর পাই আমরা। 4-এর জন্য আমরা কতটুকু সময় দেই বাবা? 4-এর জন্য আমরা সর্বোচ্চ 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখি, তাই না? 4 নম্বরের জন্য এরকমই তো বলি আমরা, 2 থেকে 2.5 লিখি। তো 4-এর দ্বিগুণ যদি আমরা করি তাহলে তো এটাকে মানে 2.5, আমরা 5 চলে যায়, তার মানে 4, 5, 4.5 এর মধ্যেই যেন আমরা রাখি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। তবে এখন একটা ব্যাপার আছে, তুমি যদি এটা লিখবা কিভাবে? এখন তুমি যদি ঢালাওভাবে একটা প্যারাগ্রাফ অনেক কথা লিখে 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 ভরাই ফেলছো, টিচার এতে বিরক্ত হবেন। এটার জন্য কোনো নির্দেশনা নাই কতটা প্যারাই লিখবা, কিন্তু তুমি তোমার মতো করে সর্বোচ্চ 5 থেকে 6টা প্যারাই তুমি লিখবা। এটা তোমার উপর ডিপেন্ড করে কোন কথাগুলো তুমি বলতে চাও। যেমন এখানে আমরা রফিকের ক্যারেক্টার সম্পর্কে, রফিক ও মেজরের মধ্যে টানাপোড়েন হয়েছে, রফিকের মধ্যে দেশপ্রেম এবং যেই স্বজাতির প্রতি যেই স্বজাতি বোধ তার মধ্যে জেগেছে এবং দেশাত্মবোধ জাগার ফলেই কিন্তু সম্পর্কে টানাপোড়েন হয়েছে তাদের মধ্যে। সো কিভাবে আমরা বুঝবো যে রফিকের মধ্যে দেশপ্রেম জেগেছে? প্রথম ঘটনাটা ছিল নীলু সেনকে মারার পরে যখন তারা মেজরে মানে প্রথমে তো মেরে ফেলেছে, লাস্ট টাইম নিয়ে পড়েছিল, প্রচুর ঝড় তুফানের সময় সে যখন যাচ্ছিল বলাইকে সে দেখেও মূর্তির আড়ালে লুকিয়েছে, এটা জানতে পেরেও মেজর এজাজকে সেই জায়গায় সে যেতে এক ধরনের নিষেধ করেছে। কি দরকার, সব জায়গায় মূর্তি তো একই রকম, এটা দেখার কি আছে? তো মেজর কিন্তু বুঝতে পেরেছে যে মূর্তির পেছনে কেউ লুকিয়ে আছে, তারপরে আইসা রফিককে বলছে। তো এই যে বলাইকে বাঁচানোর যে চেষ্টা, এটা একটা কারণ। তো এইটাকে আমি একটা প্যারার মধ্যে দিতে পারি। দ্বিতীয় যেই প্যারা, আর সবার আগে প্রথমে তুমি যেটা করবা, এটা কি, কে লিখেছেন? অমর কথা শিল্পী আমরা জানি, তিনি হচ্ছেন হুমায়ুন আহমেদ। তো ওনার 1901, উনি অনেকগুলো উপন্যাস লিখেছেন, কিন্তু যেমন শ্যামল ছায়া ওনার একটা উপন্যাস, আগুনের পরশমণি, এগুলো নিয়ে কিন্তু সিনেমাও হয়েছে। তারপরে এই যে আমরা 1971, এটা একটা। তো এটা আমি বলবো না, আমি তোমাদেরকে বললাম, তো বলবা যে অমর কথা শিল্পী হুমায়ুন আহমেদ, ওনার বিখ্যাত উপন্যাস, অনেকগুলো উপন্যাসের মধ্যে একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে 1971, এটি হচ্ছে একটা অন্যতম উপন্যাস। তো এইবার বলার পরে এইবার হচ্ছে আমাদের মূল কথাটা, এটা বলার পরে এখানে এত কিছুর পরে কি বুঝিয়েছে, রফিক ও মেজরের সম্পর্কে টানাপোড়েন কিভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করে। তো এইটার মূল থিমটা কি, লিখবো তো অনেক কিছু, কিন্তু প্রথমে কিভাবে সম্পর্কে টানাপোড়েন হয়েছে ওই কথাটার ওই প্রথম প্যারাটার মধ্যে বুঝাই দিতে হবে। আমি 5 মিনিট লাগবে। হ্যাঁ, মুড নষ্ট হয়ে যায়। তো এখন এই যে মেজর এজাজ এবং আমাদের যে রফিক সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে মূলত দেশাত্মবোধ মানে দেশপ্রেম তার মধ্যে জেগেছে এবং স্বজাতি প্রীতির কারণে। এই দুইটা টপিকের কারণেই কিন্তু মূলত তাদের মধ্যে কি হয়েছে, সম্পর্কে টানাপোড়েন হয়েছে। এক কথায় যখন আমি উপরে প্রথম প্যারার মধ্যে লিখব, হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস, অনেকগুলো উপন্যাসের মধ্যে 1971 হচ্ছে একটি উপন্যাস, ওইখানকারই মূলত এখানে মুক্তিযুদ্ধের গল্পটাকে ফুটিয়ে তোলা হয়েছে, 1971 সালে মুক্তিযুদ্ধের গল্পকে। এরপরে এই সম্পর্কে টানাপোড়েনের এক কথায় এক লাইনে, এরপরে গিয়ে আমি এই যে রফিকের যে ঘটনা বা যেইটাই বলবে ওইটাকে আমি 4-5টা প্যারায় ভাগ করব। আমরা জানি রফিকের মধ্যে দেশপ্রেম প্রথমে যে দেখেছি আমরা বলাইকে বাঁচানোর জন্য, এটা একটা প্যারা হবে। দ্বিতীয় আরেকটা প্যারা হবে পরবর্তীতে যখন মনা ও তার ভাইকে যখন হত্যা করতে যায় একদম পরের দিকে,
তখন আমরা দেখি যে বীরুকে মানে যাতে না মারে, এত ছোট বাচ্চা 11 বছরের, সে কিন্তু এজাজকে মেজর এজাজকে বিভিন্নভাবে বলে, কিন্তু মেজর এজাজ সেটা শোনে না, বলে যে না আমি মানুষকে ভয় দেখাতে চাই, ভয় দেখানোর মধ্যে আলাদা মজা আছে। তখন সে বলে এতটা কি দরকার, তখন সে বলছে নৃশংসতা হয়ে যায় না। তো এই যে তার ব্যাপারগুলো, এটা থেকে আমরা বুঝতে পারলাম মনা আর বীরুর আরেকটা গল্প, কৈবর্তপাড়ার যে মনা আর বীরু, এটা একটা গেল। তৃতীয় আর একটা আজিজ মাস্টারকে সে বিভিন্নভাবে বাঁচাইতে চেষ্টা করছে এবং ইমাম সাহেবকে মারার ফলে তার দুঃখ লাগছে এবং সে বলছে আজিজ মাস্টার নিরীহ মানুষ, তাকে ছেড়ে দেন, আসলে সে কিছু জানে না। তো এই যে এই ব্যাপারটাও যে মাস্টার শিক্ষক মানুষ, আসলে উনি সত্যিকার অর্থে কিছু জানেন না, তার মানে ওদের প্রতি যে ওর মায়া, এই ব্যাপারটা খেয়াল করেছেন। আর একটা কৈবর্তপাড়ায় যে, এটা গেল তৃতীয় প্যারা, চতুর্থ প্যারায় আবার আইসা বলবে যে কৈবর্তপাড়ায় যাতে না যায় মিলিটারিরা, সেজন্য কিন্তু ও নিরুচ্ছেদে, ওটা সাধারণ একটা নেহাত একটা গ্রাম, ওখানে তেমন কিছুই নেই, মানে ওরা দেখা যায় মারামারি কাটাকাটি, জেলে মাছ ধরে, ওরা আর কি বুঝবে, মানে ওই রকম করে নিরুৎসাহিত করছে ওদেরকে। তো এই যে 4টা ঘটনা আমরা দেখলাম, এবং পরবর্তীতে আবার পঞ্চম যে প্যারা, সেখানে আবার আমরা দেখলাম যে তার সঙ্গে এক সময় দেখা যায় বাক বিতণ্ডা হয়, মানে কথার এক ধরনের খুব কথার শিলে বিদ্ধ করা, মানে সে ভয় পায় না, মেজর এজাজের কথার মানে পৃষ্ঠে কথা বলে, এবং সর্বশেষ যখন বলে আমি তোমাকে বিশ্বাস করি না, তখন সে বলে হ্যাঁ আমি জানি আপনি বিশ্বাস করেন না, তখন বলে তুমি কি জানো তোমার কি হতে পারে, সে বলে হ্যাঁ জানি, আমি আমার মৃত্যু হতে পারে, এবং সেটাকে সাদরে গ্রহণ করে। এই সব কিছু ঘটনাগুলি তুমি যদি ঢালাওভাবে লিখে দাও, টিচারের চোখে পড়বে না, অথচ প্রত্যেকটা বিষয়কে যদি তুমি একটা একটা করে পয়েন্ট লিখো, তাহলে তোমার জন্য বিষয়টা সুন্দর। আরেকটা কথা, পয়েন্ট লিখলে খাতা ভরে অনেক বেশি, দেখতে আর্টিস্টিক লাগে খাতা, এবং 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করা কোনো ব্যাপার হবে না। তুমি ঢালাওভাবে লিখলে দেখবে না 3 পৃষ্ঠায় শেষ, কিন্তু তুমি যখন প্যারা করবা তখন মাঝখানে গ্যাপ আসবে, গ্যাপের কারণে অনেকটা জায়গা যাবে, জায়গা যাওয়ার কারণে লেখাটা টিচার প্রত্যেকটা প্যারা সুন্দরভাবে পড়তে পারবে, প্রতিটা প্যারা আলাদা আলাদা করে গ্যাপ দিবা প্রতিটা প্যারার মধ্যে, তখন টিচারের মনে হবে না লিখছে ভালো, যথেষ্ট জানে। সো এই টেকনিক তোমাকে অবলম্বন করতে হবে, তুমি আমার কথাটা বিশ্বাস করো এবং মেনে দেখো, দেখবা ইনশাল্লাহ তুমি ভালো মার্কস পাইবা, ঠিক আছে? সো আমি যেইভাবে বললাম শুধু এইটাই না, মানে প্রত্যেকটা টপিকের প্রথমে এটা দিয়ে কি বুঝাইছে, যেমন রফিক মেজর এজাজের সহযোগী হয়েও মুক্তিযুদ্ধে ব্যাপক অবদান রেখেছেন। কিভাবে? কারণ তিনি স্বজাতি প্রীতি, এবং তিনি প্রথমে যেভাবে ঢুকেছিলেন বা পাকিস্তানিদের সাথে, মিলিটারিদের সাথে, পরবর্তীতে তার মধ্যে কিন্তু দেশপ্রেম এবং স্বজাতি প্রীতি আমরা দেখতে পেয়েছি, এভাবেই সে মূলত মুক্তিযুদ্ধে অবদান রেখেছে। পরে গিয়ে বাড়তিটা আমরা দিলাম। পরে যদি আমি এটার মধ্যে দেখি, নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি, বা কৈবর্তরা আসলে মুক্তিযুদ্ধকালীন মুক্তিকামী মানুষের প্রতিচ্ছবি। কেন? কারণ এই কৈবর্তপাড়ায় 6 থেকে 7 জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং কৈবর্তপাড়া থেকেই আমরা পরবর্তীতে গল্পের মধ্যে যদিও বলে নাই আছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি সত্যিকার অর্থে আছে। এবং মেজর রফিক কিন্তু এটার জন্য পরে, মেজর রফিক না সরি রফিক, যেটা আমাদের সহযোগী ছিল মেজর এজাজের, ও কিন্তু জীবন দিয়েছে, মানে ও জানতো, তার মানে জয়নাল মিয়া জানতো কৈবর্তপাড়ায় আসলে ওদেরকে 6-7 জন মুক্তিযোদ্ধা না থাকলে কিন্তু ওদেরকে মিলিটারির দিকে সেখানে যাইতে নিষেধ করতো না, নিরুৎসাহিত করতো না। এই সব কিছু ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ওই ঘটনায় মূলত ওইখানে ছিল মুক্তিযোদ্ধারা। সো সব কিছু মিলাই আমি যদি বলি, কৈবর্তপাড়ায় আগুন ছড়িয়ে পড়েছে মুক্তিযুদ্ধের সময়, এই আগুন শুধু কৈবর্তপাড়ায় নয়, বাংলাদেশ জুড়েই ছিল। তার মানে আমরা কৈবর্তপাড়া একটা এখানে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে, এমন হাজারো শত শত কৈবর্তপাড়া ছিল। সো এক কথায় প্রথমে ব্যাখ্যা, তারপরে গিয়ে ঘটনা। দেখো বারবারই একই ঘটনা, নীলগঞ্জ গ্রামটা কেমন ছিল, পরবর্তীতে কখন আসে, ভোরের দিকে আসে তোমার মিলিটারিরা, প্রথম ইমাম সাহেব তাকে দেখতে পান, হ্যাঁ আজিজ মাস্টার এবং ইমাম সাহেবকে প্রথম ধরে নিয়ে যান। এই যে ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনা স্টেপ বাই স্টেপ একটা একটা করে তুমি যখন দিবা, এবং দেখবে এটা 4 থেকে 5 পৃষ্ঠা হয়ে গেছে, তোমার সময়ও খুব বেশি লাগছে না। এবং সময় কতটুকু তুমি বের করবা, এটার পেছনে মানে যতটুকু দ্রুত পারো সময়ের মধ্যে, 20 মিনিট সময় তুমি পাইবাও না এতটা লেখার জন্য, তবু আমি তোমাকে বলবো যদি তুমি আগে থাকতে প্র্যাকটিস করো এবং বিষয়টা বুঝো, জানা থাকে, তাহলে তুমি লিখতে পারবা। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, তোমরা এই টেকনিকে লিখে দেখো, ইনশাল্লাহ একটা ভালো মার্কস পাইবা। আর আমি তো এটার তোমাদেরকে দিয়েই দিয়েছি, বর্ণনামূলক প্রশ্ন মোট 4টা পড়লেই হয়ে যাবে, আর কয়ের জন্য কয়েকটা দিয়েছি আমি তোমাদেরকে, ঠিক আছে? সো এইভাবে করে পড়ো, তবে গল্পটা সম্পর্কে মানে উপন্যাসটা সম্পর্কে পুরো ধারণা থাকতে হবে, মানে পুরো উপন্যাসটা তোমাকে পড়া থাকতে হবে, কোন ক্যারেক্টার কী আচরণ করেছে, নীলু সেনকে, চিত্রা বুড়িকে, বলাইকে, মনাকে, তার ভাই বীরুকে, হ্যাঁ প্রত্যেকটা ক্যারেক্টার, রফিক হচ্ছে মেইন ক্যারেক্টার, রফিক আর হচ্ছে মেজর এজাজ। আজিজ মাস্টারও ছিল, কিন্তু তাকে আমরা তৃতীয় ক্যাটাগরিতে রাখবো, একদম প্রথমে রাখবো আমরা রফিক, দ্বিচারিতা মনে হয় তাকে, দ্বিমুখী ক্যারেক্টার মনে হচ্ছে। তো সব কিছু মিলায়া যদি তুমি গল্পটা সম্পর্কে ধারণা থাকে, তোমাকে লিখতে যে উপন্যাসটা হুবহু তুলি, এখানে উপন্যাসেরও বর্ণনা দিতে হবে, তোমার মতামত তুলে ধরতে হবে, 2টা মতামত এখানে তোমাকে দিতে হবে। শুধু গড় গড় করে এই হয়েছিল সেই হয়েছিল, এখানে তোমার মেধা চিন্তা চেতনার জন্য তুমি মার্কস পাবা। কতটা গুছায়া সাবলীলভাবে কি শব্দ ব্যবহার করলা, এখানে শুধু উপন্যাসটা দেখে 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 তুলে দিয়ে আসলা, এই করেছে, তাকে মেরে ফেলা হয়েছে, জয়নাল মিয়া এটা বলেছে না, এগুলো কেউ শুনতে চায় না। এখানে মূল বর্ণনা মানেই হচ্ছে তুমি বর্ণনা করবা, ওইটার প্রেক্ষিতে তোমার মতো করে তুমি বিশ্লেষণ করবা, ওইটা থিম নিবা, তুমি বর্ণনা করবা, আবার নিবা, আবার তুমিও বর্ণনা করবা।
এরকম। সবার জন্য শুভকামনা।